দোতলা হওয়ার সুবাদে এক ফালি রোদ্দুর এসে ঝাঁপিয়ে পড়ল অস্রার চোখে মুখে। সে বন্ধ চোখ কুঁচকে ফেলে পিট পিট করে চোখ মেলতে তাকায়। কোথায় আছে বোঝার চেষ্টা করে কিছুক্ষণ। শোয়া থেকে উঠে বসে চারপাশ তাকিয়ে বুঝতে পারে হাসপাতালে রয়েছে। মাথার মধ্যে এখনো ঝিমঝিম করছে। হাতের উপর লেপ্টে থাকা রোদ্দুর দেখতে গিয়ে পায়ে মারে দাগগুলো। কষ্টের মাঝে সে হেসে ফেলল। তুমি উঠে গেছো? ভিতরে আস্তে আস্তে বলো আহনাব। আহনাবকে উপস্থিত অস্রা বিস্ময় করে চোখে পলকে গতকালের দৃশ্যের চোখে পাতায় ভেসে ওঠে। তবে সকালে সে লোকটা সে এখানে পাবে সেটা আশা করেনি। অথচ বর্ষা অজানাই না, লোকটা শুধু সকাল নয় বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল। সে দৃষ্টি নত করে বলল, শরীর কেমন এখন? পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আহনাব। অস্টা এবার ছোট উত্তরে বলল, ভালো। সম্পূর্ণ ভালো নয়, শরীরে জ্বর নেই, তবে শরীর কিন্তু দুর্বল। বাড়িতে ফিরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ওষুধ খাবে। জি আচ্ছা। আহনাব ভালো মতো খেয়াল করে দেখলো অস্টা তার দিকে তাকাচ্ছে না, নিজের হাতে নিজের দৃষ্টি রেখে কথা বলছে। কথা বলতে অস্থির বোধ করছে। এমনই তার চিন্তা চেতনা শেষ হওয়ার পূর্বে অর্ষা জিজ্ঞেস করলে, কি আপু কোথায়? অসম্ভব, শোরুমে। সকালে তোমায় দেখতে এসেছিল। কয়টা বাজে এখন? আহনাফ হাতের ঘড়িতে সময় দেখে বলল, 9টা 40। বাড়ি ফিরতে হবে, কলেজে যেতে হবে। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, একদিন কলেজে না গেলে কিছু হবে না। আজ যাওয়ার প্রয়োজন নেই। আজকের দিনটা রেস্ট নাও। চাইলে তুমি হাসপাতালেও রেস্ট নিতে পারো। বাড়িতে তো মনে হয় রেস্ট নেওয়ার সুযোগ হবে। অর্ষা উত্তর করলো না, চুপ করে রইল। আহনাফ নিজেই জিজ্ঞেস করলো, থাকবে এখানে? না। ঠিক আছে, তুমি নিজে জামা কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি হাসপাতালে বাকি বিল মিটিয়ে আসছি। অর্ষা কিছু বলল না। আহনাফের উত্তরে অপেক্ষা না করে বাহিরে হয়ে গেল। 9টা 25 থেকে আহিল বাড়ির সামনে অপেক্ষা করছে। অর্ষা এতক্ষণ চলে আসার কথা, লেট করছে কেন? আর অপেক্ষা না করে সে নিজে অর্ষার বাড়িতে চলে যায়। তিয়াস বারান্দায় বসে খেলছিল। আহিলকে দেখে সে দুই হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। আহিল হেসে ওকে কোলে নেয়, জিজ্ঞেস করে, কেমন আছো চাচ্ছু? তিয়াস কিছু না বলে আহিলের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তার মন খারাপ বোঝা যাচ্ছে। আহিল তিয়াসের পিঠে হাত বুলিয়ে বলল, বাবা মন খারাপ? তিয়াস নীরব নির্বিকার। আহিলের কণ্ঠস্বর শুনে কুলসুম ঘর থেকে বের হয়। আহিল মনে মনে প্রচন্ড রকম ঘৃণা করে কুলসুমকে। কুলসুম যে বুঝে না তা নয়, আহিলের চোখের দৃষ্টিতে বলে দেয় কুলসুম কতটা ঘৃণা করে। শুধুমাত্র অর্ষার জন্য সে সবসময় কুলসুমের সঙ্গে ভদ্রতা দেখিয়ে নম্রতায় কথা বলে। আহিল জিজ্ঞেস করে, অর্ষা কোথায় ভাবি? কুলসুমের চোখ ও মুখ অন্ধকার। সে আহিলের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, আবার না হলে বোন উপায় নেই, তাই গভীর হয়ে বলল, জানি না। আহিল বুঝে এই জানি না পিছনে কুলসুম সব জানে, তবে সে আহিলের কিছু বলবে না। তাই সে কুলসুমকেও ঘটনায় না। কিয়াকে কুলসুমের কুলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে কিয়াকে ফোন করে। কিয়া তখন কাস্টমার সামনে ব্যস্ত, ফোন তোলার সময় নেই। আহিল ফোনের উপর ফোন করছে বলে কিয়ার উপায় নেই পেয়ে ফোন রিসিভ করে। আহিল সোজাসুজি অর্ষার প্রসঙ্গে চলে যায়। জিজ্ঞেস করে, অর্ষা কোথায় জানো? কিয়া কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকায়, ভাবে আহিলকে সে কি বলবে। সত্যিটা বললে ঝামেলা বাড়বে। সিদ্ধান্ত নিল মিথ্যা বলবে। তাই সে বলল, অর্ষা আমার সাথে আছে। আজকে কলেজে যাবে না? আর শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি, ব্যস্ত আছি এখন। আহিল কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। কিয়ার কথা সে বিশ্বাস করেনি। সোজা চলে গেল শোরুমে। লোকজনের ভিড় তো রয়েছে ঠিক, তবে কোথাও এখানে অর্ষা নেই। আহিলের দেখে কিয়া থমকে খেয়ে যায়। ওর সরকারি এক মেয়েকে 5 মিনিটের জন্য একটু কাস্টমারদের সময় দিতে বলে আহিলের কাছে আসে। আহিল চোখ মুখ শক্ত করে বলে, তুমি আমায় মিথ্যা বললে কেন? কোথায় অর্ষা? কিয়া বুঝে যায় এ পর্যায়ে আহিলে মিথ্যা বলে আর লাভ নেই। সে কুলসুম অত্যাচারের সম্পর্কে সব জানে। এতটুকু বা লুকিয়ে রাখা লাভ কি? সে সব বিস্তারিত বলিল আহিলকে। রাগে আহিলের মুখ লাল হয়ে গেছে। সে পারে না শুধু কুলসুমকে খুন করে ফেলতে। কিয়া থেকে হাসপাতাল ঠিকানা নিয়ে সে হাসপাতালে চলে যায়। রিসিপশনে আহনাফের সাথে তার দেখা হয়ে যায়। তবে আহিল অবাক হয় নাই।
টিয়ার সাথে সে বিস্তারিত সবই শুনেছে। এই কথাও সত্য যে ভাইয়ের উপর তার চাপা রাগ রয়েছে। একটাবার কি আহিলের তাই এইসব জানা প্রয়োজন ছিল না? আহিলকে দেখে আহনাফ অবশ্যই একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? আহিল এই প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, অর্ষা কোথায় ভাইয়া? 204। আহিল আর কথা না বাড়িয়ে 204 নম্বর রুমে চলে যায়। অর্ষা রেডি হয়ে একপাশে কত হয়ে শুয়ে আছে, তার চোখে পাতা বন্ধ। অর্ষাকে সে কতবার বলছে তাদের বাড়িতে চলে আসতে, অর্ষা রাজি হয়নি। প্রতিটা দিন ভাই ভাবির অত্যাচার সহ্য করে, এজন্য অর্ষার উপর তার গোপন ক্ষোভ রয়েছে। অর্ষা শুকিয়ে যাওয়ার রূপ রূপ মুখটা দেখে আহিলের রাগ গলে যায়। রাগের স্থান দখল করে নেয় এক রাশ মায়ায়। সে অর্ষার মাথার কাছে বসে মাথায় হাত রাখতে অর্ষা চমকে তাকায়। সে ভাবছিল আহনাফ। আহিলে দেখে তার ভাবনা সে থমকে জানায়, বরঞ্চ শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল, তুই এখানে কেন? আহিল রাশ ভারী কণ্ঠে বলল, তোরা সবই স্বার্থপর কেন অর্ষা? আমাকে কেউ তারা কিছু বলিস না, এমনকি আমার ভাইও আমাকে কিছু জানায়নি। পিছন থেকে আহনাফ আহিলের কাঁধে হাত রেখে বলল, আমার ভুল বুঝিস না। আহনাফের জন্য এমনিতেই তুই ঠিক মতো খাওয়া দাওয়া বা ঘুম সব বাদ দিয়ে দিয়েছিস, তাই এত রাতে অর্ষা বিষয়টা তোকে জানিয়ে বাড়িতে টেনশন দিতে চাইনি। ভাইয়া। উপর থেকে আহিলের রাগ কমে যায়। সে ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, অর্ষাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আহনাফের ওর পিঠ চাপড়ে মিত্র হেসে বলল, মেনশন না প্রো ব্রো। অর্ষাকে বাড়িতে পৌঁছে দিল আহিল নিজেই। বন্ধু বান্ধব সবাই আহিলের কাছে অর্ষার অসুস্থতার খবর শুনে কলেজ ছুটির পর বাড়িতে এসে উপস্থিত হয়। সে যে যার সামর্থ্য অনুযায়ী অর্ষার জন্য পছন্দের খাবার কিনে আনে। অর্ষার সব বন্ধু মহলটাকে কুলসুম একদম পছন্দ নয়, তবে এখানে আর কিছু বলার নেই। ওরা সবাই ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে। রাহুল আমির সমাধান করে দিয়েছে যে ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তাই ওরা কখনো বাড়িতে আসলে তিয়াসকে নিয়ে কুলসুম দরজা আটকে ঘরে বসে থাকে। মাঝে মাঝে তিয়াসকে আটকে রাখাও যায় না, সে ওদের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। আজ তিয়াস ঘুমাচ্ছে, তাই কুলসুম দরজা ছিটকারি লাগিয়ে তিয়াসের পাশে শুয়ে আছে। লামি অর্ষার পাশে বসে বুকারের হঠাৎ করে এমন অসুস্থতা হয়ে গেল কেন? আশিক কেউ ধমক দিয়ে বলল, বোকার মতো প্রশ্ন করিস না, অসুস্থ থেকে কি ইচ্ছে করে হয়? আরে কেন, তুই জানিস তো, খবরদার আর বৃষ্টিতে ভিজবি না। এভাবে অসুস্থ হয়ে থাকলে ভালো লাগে? তোকে আর আহিলকে ছাড়া ক্লাসে আমাদের ভালোই লাগে না, জানিস না? তোকে যে আমরা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম, তুই তো আজ গেলি না, স্যারকে অ্যাসাইনমেন্ট দেখাতেও পারিনি বলে পুরাই 45 মিনিট বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখছে জানিস? মনমরা হয়ে বলল রেশমি। ওর কথা সবাই হেসে ফেলে। দিদা চিত হয়ে শুয়ে বলল, ভালোই হয়েছে, স্যারের জায়গা আমি হলে তো তোর কান ধরিয়ে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে রাখতাম। রেশমি কমট করে তাকিয়ে বলল, চুপ করে আঙ্কেলের বাচ্চা খবিস। তোর স্যার হওয়ার যোগ্যতা আছে? তুই হবি টুকায়, রাস্তায় রাস্তায় ভাঙা বোতল কাগজপত্র টুকাবি। মাইক কিন্তু মাটিতেও পড়বে না। চুম করি বাচ্চা। জয় দিদাদের হাতে চড় দিয়ে নাম সংশোধন করে বলল রেশমি। দিদা তার বীজ কেটে ফেললো। থুতু রেশমি। ওদের কাণ্ড কারখানা দেখে অর্ষা হাসতে হাসতে সে জুই আর অর্ষা শব্দ করে হাসছিল। ওর হাসলে মনে হয় সাথে বাড়ি ঘরেও কাঁপে। আশিক আহিলের উদ্দেশ্য করে বলল, দোস্ত দেখ, তোর বাহিরে কুত্তাগুলো এখনো আছে নাকি ওদের হাসির ভয়ে পালাইছে? অর্ষা আর যে দুজনে শালিকের পিঠে কিল বসালো। আশিক পিঠ বাঁকিয়ে বলল, শালা সত্যি কথা বল, মায়ের খাইতে হয়? আহিল বলল, এমনিতেই তো আমি নীরব দর্শক। দুমন করে তখন আহিলের পিঠেও এক কিল পড়ল। আহিল আহিল আহত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল, মুখ খুলে মনে হয় ভুল করলাম একদম। বলল বর্ষা। জুই তোরে একটু ছুঁই। জুইকে মৃদু ধাক্কা দিয়ে বলল আশিক। জুই তেরে এসে মারমুখী হয়ে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না, বেয়াদবের বেয়াদব আঙ্কেলের বাচ্চা। আশিক আহত কণ্ঠে বলল, তুই আমাকে আঙ্কেল বললি? গাদা, তোকে আঙ্কেল বলবো কেন? তোর বাবাকে বলছি। তোর বাবা আমার আঙ্কেল না, তাহলে তুই আঙ্কেলের বাচ্চা না? হ্যাঁ ঠিক আছে কানেক্টর। রেশমি থেকে এমন উল্টাপাল্টা কথা শিখেছি বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাকে বকবি কেন? 100 বার বকবো। তুই আমাকে ফাউল কথা বলবি কেন? আজব। এটা এটা একটা বাংলা নাটকের নাম।
নায়ক নায়িকা নিশো আর মেহজাবের। বিশ্বাস না হলে ইউটিউবে চার্জ দিয়ে দেখিস, তোকে টাচ করতে চাইবো আমি। রুচি এত বাজে না, বুঝছিস? তোর রুচি সম্পর্কে জানা আছে, বেশি ঘ্যান ঘ্যান না করে রুচির ওষুধ যা খা গে। আহিল চুপচাপ পাশে দাঁড়িয়ে রয়েছে, খেয়াল করে হাসি খেয়ে বলল, আহিল তোকে কেন লাগছে এত কাহিল? রেশমি দাঁত মুখে খিচে বলে, তবে উল্টাপাল্টা ছন্দ শুনতেই মেজাজ খারাপ হয়ে যায়। ছন্দ নয়, মুখী নারী। কবিতা কবিতা এসে বলল, এগুলো এক একটা লাইন লাইন জুড়ে আমি কবিতার বানাম বুঝেছি। তোর এসব ফালতু কবিতার জন্য কি করা উচিত জানিস? অবশ্যই অসংখ্য নোবেল কিছু একটা পাইবা না, আমি জুতা মারি একটা পাবি শালা। মুখ সামনে কথা বলবি। চমকে থু। রেশমি আহিলে নীরব দর্শক হয়ে সাথে ওদের ঝগড়া দেখছে। ওদের খ্যাং অদ্ভুত একটা নাম রয়েছে, ওরা দেয়নি অবশ্যই, আশেপাশে মানুষেরা দেখছে। জ্যাম পার্টি, এই কয়েকজন একসাথে হলে ঝগড়া লাগবে, সেটা ক্লাস ছাদ বাড়ি কিংবা ওয়াশরুম যেটাই হোক না কেন। এই জন্য তাদের দেখলে লোকে বলবে, ওই তো গ্যাম জাম পার্টি একসাথে হয়েছে। প্রথম প্রথম ওরা রেগে গেলে এখন রাগে না, ওনারা তো একদম পারফেক্ট নামে দিয়েছে, শুধু ওরাই বুঝতে পারে একটু দেরি করে ফেলছে। সন্ধ্যায় একসাথে আহনাফ, আহিল, আমেনা বেগম নাস্তা করতে বসে। আহিল খেতে খেতে আমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। অনুমতি নেওয়ার কি আছে? অষ্টাকে এ বাড়িতে নিয়ে আসবো, এলিটিস্ট পরীক্ষা শেষ হলে পর্যন্ত এখানে থাকুক। আমি বললে শুনবে না, তোমার কথা অস্ত্র রাখবে। আমেনা বেগম এবং আহনাব দুজনে বিস্ময় নিয়ে তাকিয়ে আহিলের দিকে। আহনাব বলে, ওকে এখানে রাখার কি দরকার? দরকার আছে ভাইয়া, কিছুদিন পর আমাদের এইচএসসি পরীক্ষা। ওর ভাবে ওর উপর অনেক অত্যাচার করে, ওকে দিয়ে অনেক কাজ করে। আমি যত যত দূর জানি পরীক্ষার সময় সে আরো জ্বালাবে অস্ত্রাকে। তার অস্ত্রা অনেক ভালো ছাত্রী, ও ভালো রেজাল্ট ডিজার্ভ করে। ওর ভাবির জন্য ও কেরিয়ার নষ্ট করুক সেটা আমি চাই না, সব বুঝতাম, কিন্তু তোকেও এটা বুঝতে হবে, বিষয়টা অন্যভাবে নেবে না। এমন নয় যে অষ্টা তোর ছেলের বন্ধু। আফরিন যদি ওর বান্ধবীর জন্য এই সুপারিশ করতে না পারে তাহলে যেত। আহিল খাবার খাবার থেকে হাত সরিয়ে নেয়, চোখ মুখ শক্ত করে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কে কি বলবে তো নেই, আমার কোনো মাথা ব্যথাও নেই। আমরা তো জানি আমরা শুধু বন্ধুত্ব। আমি আমার কথা বলে দিয়েছি। একটু থেমে সে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এখন বাহিরে যাচ্ছি, রাতে বাড়িতে ফিরে যেন অষ্টাকে এখানে পাই। তারপর সে আরেকটা কথাও না বাড়ি বাহিরে চলে যায়। আমিনা বেগম অসহায় দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখে আহনাব দিকে তাকায়। তার দুই ছেলে প্রচন্ড রকম জেদি। বড়জন রাগ জেদ লুকিয়ে রাখতে, ছোটজন রাগ সব প্রকাশ্যে বেরিয়ে আসে। সে পড়েছে এখন দুটানায় কি করা উচিত তার। আহনাব ফকির শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতেই অন্তত শ্বাসকণ্ঠে বলে, আমার কথা বাদ দাও, আহিল যা চাচ্ছে তাই করো, এছাড়া আমি বিডিতে থাকি বা কতদিন? আহিল সবসময় তোমার সাথেই থাকে, ওর চাওয়াকে প্রায়োরিটি দেওয়া উচিত। এরপর সে চলে যাওয়া তার রুমে। আমেনা বেগম কিছুক্ষণ বসে হতাশ দীর্ঘশ্বাস ত্যাগ করে নিজের রুমে গিয়ে তৈরি হয়ে রেডি পরে অস্টার বাসার জন্য। বাড়িতে গিয়ে রুহুল আমিনকে পাওয়া গেল। এই প্রস্তাব অস্টা নাকচ করলে রুহুল আমিন মেনে নিল। সে আমিনা বেগমের সামনে অস্টার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আন্টি কথা তুই ফেলতে দিতে পারিস না। সে না মায়ের মতো, পরীক্ষা কয়টা দিন তো মায়ের কাছে থেকে পরীক্ষা ভালো মতো দে। অবশ্য বোঝে না ভাইয়ের এই নাটকের মানে কি। সে আসলে কি চায়, টাকার জন্য এমন করে নাকি বাকি সবার মতো সেও ভাবে আহিলের জন্য ভালোবাসার কোনো সম্পর্ক রয়েছে। আর তাই হয়তো চার আহিলের দিকে তাকে ঠেলতে। বিয়ে হলে তাদের তো লাভ, অথচ ভাই যদি সত্যি এই আশা দিন দাপে পার করে থাকে তাহলে সেটা নেহার কবে বুকার স্বর্গের বসবাস। রাহুলের সিদ্ধান্ত কুলসুমের পছন্দ হয়নি। অষ্টা চেয়েও গেল বাড়ির সমস্ত কাজ এখন করবে কে? আবার তাই অচেতন মন চায় অষ্টাকে বাড়ি থেকে দূরে করতেন। মানুষের মন বোঝা বড্ডই কঠিন। ক্ষণে ক্ষণে যে মন বদলায় তাকে বোঝা সাধ্য কার? সে রাতে আমিনা বেগম সঙ্গে বাড়িতে আসে অর্ষা। আফরিনের রুমে ও থাকে। গিয়ে আমেনা বেগম বললেন, এখন তুমি এই ঘরে থাকবে আমার মেয়ের মতো। অর্ষা মলিন হাসে আমেনা বেগমকে বিশ্রাম করতে বলে চলে আসছে। তখন অর্ষা পিছু ডেকে বলে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমেনা বেগম নিচে এগিয়ে অর্ষাকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, আমার ছোট ছেলেটা পাগল আর তুই তার বন্ধু বান্ধব। অর্ষা এবার প্রচন্ড হাসলো। বসে ফোন চাপছিল আহনাব। ডাইনিং টেবিলে খাওয়া সাজাচ্ছে আমেনা বেগম, ব্যস্ত দেখাচ্ছে তাকে। প্রায় অনেকক্ষণ আগেই তিনি কাজের মেয়ে
রেনুকে অর্ষার ওষুধ, দুধ আর সিদ্ধ ডিম দিতে দিয়ে আসছে বলেছে। রেনুর হাতের কাজে শেষ হয়নি এখনো। আমেনা বেগম পুনরায় বিরক্ত কণ্ঠে বললেন, কি রেনু যায়নি এখনো? রেনু রান্নাঘর থেকে উত্তর দিল, হইয়া গেছে খালাম্মা, আইতাছি 2 মিনিট। আমেনা বেগম বিরক্ত হন। 2 মিনিট শেষ হবে 10 মিনিট দিয়ে। জাহিদ চৌধুরী আসার সময় হয়ে গেছে। রাতের খাবার সবসময় একসাথে যথাসময়ে খাওয়ার চায় সকলে। সে কোনোদিন সামলাবে। আহিলেরও কোনো খোঁজ নেই। মেয়েটা আনার জন্য পাগল হয়ে গেছে এখন। সেবা যত্ন না করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। জিদ আল্লাহ জানে মাবুদ। তিনি নিরন্তন হয়ে আহনাফকে বলে, বাবু একটু যাবে? বাড়িতে আসার পর এই পর্যন্ত সে অর্ষার মুখখানিও হয়নি। মায়ের মুখে কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকায়। সে দৃষ্টিতে কিছু ছিল, তাই তিনি বললেন, থাক আমি দিয়ে আসছি। আহনাফ সুপাই ছেড়ে উঠল। ফোন প্যান্টের পকেটে রেখে বলল, কি দিয়ে আসতে হবে দাও। আমেনা বেগম খুশি হলেন। হাতে দিয়ে বললেন, এই ওষুধটা খেয়ে নিতে বলবি। অর্ষা কিন্তু আফরিনের রুমে। আচ্ছা বলে আহনাফ আফরিনের রুমের দিকে যায়। আহনাফ যাওয়ার পর রেনু আসে। উড়োনায় হাত মুছতে মুছতে দেন, খালাম্মা দিয়ে আসি। আমেনা বেগম চোখ রাঙিয়ে বলল, থাক এখন আর দরকার নেই, তুই গিয়ে তোর জরুরি রান্না কর। রাগ করলেন খালাম্মা? রাগ করাই নেই, ছোট ভাইজান ফোন দিয়ে কইছে অর্ষা আপার জন্য যেন ঘুরের পায়েস রান্ধি। আপা নাকি অনেক পছন্দ করে। আর জানেনই তো ভাইজান কি রাগে। আয়সা যদি দেখে রান্না হয় নাই তাহলে তো আমারে বকবে। আমেনা বেগম অবাক হয়ে মুচকে হাসলেন, বললেন, রাগ করে নি, আহনাফ নিয়ে গেছে খাবার। রেনুর যেন কথাটা ঠিক হজম হলো না। সন্ধ্যায় নাস্তা টেবিলে দুই ভাইয়ের বকমতিগুলো সময় সে পাশে ছিল। অর্ষা এ বাড়িতে আসা নিয়ে এত মত বিনিময় ছিল যে সে খাবার নিয়ে গেছে। রেনু চোখ দুটো ঘুল ঘুল করে বলল, কামড় হলো কি খালাম্মা? কিসের কথা বলিস? বড় ভাইজান না প্রথমে চাইল না অর্ষা আপা এই বাসায় আসুক? এই আবার হেই আপার খেয়াল রাখতেছে? বাবা গো! তিনি মুচকি এসে বললেন, তোরা সবাই শুধু আমার বড় ছেলের গভীরতাই দেখিস, ভেতরটা নরম মন কেউ দেখিস না। রেনু দাঁত দিয়ে ভিট করে কেটে বলে, ছি ছি খালাম্মা, কি যে বলেন? দুই ভাইজানই অনেক ভালো ভালো মানুষ আমি জানি। দরজায় দুইবার নক করে আহনাফ বলল, আসবো। আমেনা বেগম যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গিয়েছিল। অর্ষা শুয়েছিল। আহনাফ গলা শুনে তার পিছে চমকে যায়। অকারণে সে মানুষটাকে ভয় পায়, অথচ সে কত ভালো। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে গলা উঁচু করে বলল, আসুন। আহনাফ খাবার নিয়ে ভিতরে ঢুকে টি টেবিলের উপরে রেখে, মা বলে পাঠিয়েছে খেয়ে নাও, পরে খাবো। পরে নয়, এখনই। একটু পরে আবার ট্রেনার করতে ডাকবে, এগুলো খেয়ে নে ওষুধ। আহনাফের সামনে খেতে লজ্জা লাগছিল অর্ষার। মুখ ফেটে বলতে পারছে না কিছু, আর বলবেই বা কি? যার বাড়ি তাকে মুখের উপর বলবে ঘর থেকে বের হতে? এটা তার অসম্ভব নয়। আহনাফ ফেরত গভীর হয়ে বলল, কি হলো? অর্ষা ভয়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু করে চুমুক দেয়। আহনাফ তাকিয়ে থাকে। অসহ্য লোকটা এভাবে তাকিয়ে থাকছেন কেন? একটা মেয়ে দিকে এভাবে তাকালে সে কি লজ্জা পাবে না সেটা জানে না? অষ্টার মনোভাবগুলো যেন লজ্জার সাথে সাথে মুখে ভেসে উঠল। সে গভীর মুখে বলল, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি তোমাকে দেখছি, তোমার তালবাহানা দেখছি। এভাবে খেলে বছর কেটে যাবে, তবুও তোমার খাওয়া শেষ হবে। আসলে দুধ ডিম আমার পছন্দ না। ভয়াবহ কণ্ঠস্বর নিচু করে বলল অর্ষা, এর জন্য তো শরীরে এই হাল। বাদ দাও ওয়ে। তোমার হাতে কালসিটে দাগ পড়ে গেছে মারের। মলম লাগিয়েছ? না লাগিয়ে নিও। আচ্ছা বলে অর্ষার দৃষ্টিতে আহনাফের হাতের দিকে, সেখানে তার নখের আঁচড় রয়েছে। সে আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে বলল, আপনার হাতে দাগটি এখনো যায়নি। আহনাফ এবার হাতের দাগটার দিকে তাকিয়ে অর্ষার দিকে তাকালো, বলল, এত তাড়াতাড়ি সব সময় লাগবে? মা এই দাগ দেখে কি বলবে জানো? অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকা। আহনাফ বাঁকা হেসে বলে, আমায় জিজ্ঞেস করেছে আমি প্রেম করছি কিনা, অর্থাৎ ইনডিরেক্টলি সে আমায় জিজ্ঞেস করছে প্রেমিকার মুখে আঁচল নাকি। শুধু জিজ্ঞেস নয়, রীতিমতো সে আমার ফোর্স করা শুরু করেছে। অথচ মা তো জানিই না তার ছোট ছেলের আবদার পূর্ণ করতে গিয়ে আমার না হওয়া অপ্রেমিকার আদর যত্ন করে বাড়িতে তুলে এনেছে। আহনাফ কথা শুনে বিস্ময় খায় অর্ষা। আমেনা বেগম সে সময় রুমে এসে দেখে অর্ষা কাঁপছে। সে দ্রুত এগিয়ে
গিয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দেন। আহনাফে নিবিকার ভঙ্গিতে বসে থাকতে দেখে রেগে বললেন, দেখিস মেয়েটা বিস্ময় খেয়ে তাও এমন কিভাবে বসে আছিস বাবু। আহনাফ হতাশ দীর্ঘশ্বাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার সামনেও খেয়ে ছেলেটাকে বাবু সম্বোধন করে ডাকলো, তা হলো? অষ্টা একটু যেন হাসতো না, মেয়েটা সম্পূর্ণ সহজ সরল নয়, মনে হয় একটু দুষ্ট আছে, নয়তো কাঁচতে কাঁচতে কেন হাসবে। শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল অষ্টার, সে ঝড়ে ঘুরে কিছু টের পায়নি। ভোর রাত অবধি ওর শিউরে বসেছিল আহিল আর রেনু। জ্বর কমে আসতে যে যার রুমে গিয়ে ঘুমেছে। যখন অষ্টার ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটা 6:30 বাজে। মাথার উপর ফ্যান চলছে, তবুও শরীর ঘামছে খুব। জ্বর ছাড়ছে ধীরে ধীরে। শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ, তাই তাড়াতাড়ি উঠার তাড়া নেই। সে আরেকটু শুয়ে থাকে, বিছানা শুয়ে ঘোরাঘুরি খায়। আহনাফের ঘুম ভেঙে ফজরে আজানের সময়। সে নামাজ পড়ে আর ঘুমায়নি। অর্ষার ঘরের লাইট জ্বালানো দেখে একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে শরীরের অবস্থা কেমন। পরবর্তীতে মনে হলো সেটা অসম্ভব রকম বাড়াবাড়ি। অর্ষা তার ছোট ভাই, কলেজের বন্ধু, তার তো আর কেউ নয়। মানবিকতার খাতিরে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকু সে করছে, সুতরাং এখন আর তার এত অস্থির হওয়ার কিছু নেই। আহিল নিজে অর্ষাকে দেখো ভালো করতেই পারবে। এছাড়া মা আর রেনু তো আছেই। নামাজ শেষ করে কিছুক্ষণ পর ল্যাপটপ অফিস মেল চেক করছে। কাজ শেষ করে বই পড়ছে। সেই মুহূর্তে সে অনুভব করছে এখন আর চা না হলে তার চলবে না। তাই সে রুম থেকে বের হয়ে চা খাওয়ার জন্য ডাইনিং রুমে যাওয়ার সময় কলিং বেলে বাজে ওঠে। রেনু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আহনাফ ঈর্ষায় বলল, আমি দেখছি। এরপর দরজা খুলতে যেতে বলল, আমায় 1 কাপ চা দিস রেনু। জি ভাই, আচ্ছা ভাইজান। আহনাফ দরজা খুলে সারপ্রাইজ হয়েছে। কিছুক্ষণ বিস্ময় হয়ে তাকিয়ে থাকে, তারপর দেখা ভুল নয়, নিশ্চয়ই সামনে কিয়া দাঁড়িয়ে রয়েছে। পরনে অফ ওয়েটার রঙের একটা শাড়ি, ওর টান কাঁধে ভ্যাগ আর কোলে টিয়া। সে মুখে একটা আঙ্গুল ঢুকিয়ে ফেল করে আহনাফ দিকে তাকিয়ে রয়েছে। হয়তো তার কাছে আহনাফের চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে অচেনা। এই কারণে হচ্ছে আহনাফ এই আহিলের চেহারা অনেক মিলও রয়েছে। আহনাফ হেসে অবাক হয়ে বলল, আরে আপনি? প্রবুত্ত কিয়া হেসে বলল, হ্যাঁ, উনার না পেয়ে আসতে হলো। বেশ তো, ভিতরে আসুন। না না না, ভিতরে যাব না, আসতে হলো তিয়াসের জন্য। গতকাল রাতে অর্ষা চলে আসার পর থেকে তিয়াস খুবই কান্নাকাটি করছিল। রাতে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে রাখি, সকালে আর রাখতে পারছিলাম না। আসলে তিয়াস অর্ষাকে খুব নেওয়ার বোঝালেন, তাই ওর কান্নাকাটি থামাতে আমাকে আসতেই হলো। অর্ষা তো কলেজ ছুটি আজ, তিয়াস ওর কাছে থাকুক, বিকেলে দুলাভাই এসে নিয়ে যাবে। তা না হয়ে হবে, সমস্যা নেই, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। টিয়া এবার হেসে বলল, না এলে যে শোরুমে যেতে দেরি হয়ে যাবে। আজও খোলা? হ্যাঁ, ছুটির দিন তো তো ভিড় আর বেশি থাকবে। একটু থেমে হাত ঘড়িতে সময় রেখে বলল, আর বেশিক্ষণ থাকলে সত্যি দেরি হয়ে যাবে। অর্ষা কোথায়? মনে হয় ঘুমাচ্ছে। ওকে আমার কাছে দিন, অর্ষা ঘুম ভাঙলে দিয়ে আসবো। থ্যাংক ইউ বলে তিয়াসকে আহনাফের কোলে দেয় কিয়া। দুজন থেকে বিদায় নিয়ে চলে যায়। আহনাফ অনেকক্ষণ পর্যন্ত দরজা লাগিয়ে থাকে। কিয়া চলে যাওয়ার পর সে দরজা লাগায়। তিয়াসকে নিয়ে ডাইনিং রুমে সোফায় এসে বসে। এত বড় বাড়িতে দেখে তিয়াস বেজায় খুশি। কুল থেকে নেমে এদিক ওদিক ছুটাছুটি করছে আর খিলখিল করে আসে। তিয়াস অনেকই ফর্সা, ওর ফর্সা গায়ে নীল শার্ট একদম ফুটে উঠছে। দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে চলে যায় সে। রেনু তখন চা নিয়ে বের হচ্ছিল। তিয়াসে রেনুর পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে রেনুর ওর ভাবার গো চড়িয়ে উঠে। তিয়াস ও চিৎকার, ভয় পেয়ে যায়। আহনাফ এগিয়ে গিয়ে ওকে কুলে তুলে নেয়। রেনু হা করে তাকিয়ে আছে, অবাক হয়ে বললে, হাই আল্লাহ, ঝাড় সকালে বাচ্চা টপকায়ে কই থেকে? আহনাফ বিরক্ত হয়ে বললে, কি সব আজে বাজে কথা বলিস? এই বাচ্চা কি আপনার ভাইজান? আহনাফ কিছু বলার পূর্বে রেনু খালাম্মা ও খালাম্মা বলে আমেনা বেগমকে ডাকতে লাগলো। আমেনা বেগম রুম থেকে বের হতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? দেখা যান খালাম্মা। আমেনা বেগম জিজ্ঞেস করলেন, কি দেখবো? বাচ্চা দেখেন, বাচ্চা, বড় ভাইয়াজানের বাচ্চা। তিনি তিয়াসকে দেখে রেনুকে ধমক দিয়ে বললেন, না জেনে কোনো কথা বারণ বলছি না তোকে। না দেখে কি আবার? এই তো জ্বলন্ত বাচ্চা লইয়া ভাইজান দাঁড়ায় রয়েছে। অশ্বার ভাতিজা এটা। রেনু জিব্বায় কামড় দিয়ে বলল, ও সরি খালাম্মা, সরি ভাইজান। আহনাফ সংশোধন করে দিয়ে বলল, সরি না, সরি। ওই হইল একটা। আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে ভাইজান। চা না দিয়ে এত ভকভক করলে তো ঠান্ডা হবে। একটু দাঁড়ান।
আমি আরেক কাপ নিয়ে আসতেছি। রেনু চলে গেল রান্না করে। আমেনা বেগম জিজ্ঞেস করলেন, তিয়াসকে দিয়ে গেল কে? আহানা বিস্তারিত সব বলে তিয়াসকে নিয়ে আবার সোফায় বসলো। আমেনা বেগম অর্ষাকে ডাকতে যাওয়ার পূর্বে অর্ষা ঘর থেকে বেরিয়ে এসে আসছিল। ওকে দেখে সোফা থেকে নেমে দৌড়িয়ে যায় তিয়াস। তিয়াসকে দেখে ভারী অবাক হয়ে যায় অর্ষা। কুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নরম তুলতুলে শরীরটা বুক নিয়ে শান্তি প্রায় অর্ষার গালে মুখে চুমু খেয়ে জিজ্ঞেস করে, আমার সোনা বাবা ভালো আছো? তিয়াস ডান হাতে তর্জনী তুলে অর্ষাকে শালিয়ে শালিয়ে বলে, তুপ আমি পুতা ফুপি, তুমি কুপতা আমারে লেকে চলে আসছো। অর্ষার সাথে আহনাফ আর আমিনা বেগম হাসলেন। বাচ্চারা যখন নতুন নতুন কথা বলে শিখে অস্পষ্টভাবে কথা বলতে, তখন ওদের কথাগুলো শুনলে মনে হয় তুতা পাখির মতো বলছে। অর্ষা তিয়াসকে নিয়ে এগিয়ে আছে। আমিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে দিয়ে গেছে ওকে? কে আজ এসেছিল? আমার সাথে দেখা না করলো কেন? মনক্ষণ দেখা। অর্ষাকে উত্তর। আহনাফ বলল, সময় ছিল না তার, আজ ও নাকি শোরুম খোলা। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন তোমার শরীর কেমন মা? জিজ্ঞেস করলেন আমেনা বেগম। আলহামদুলিল্লাহ। রাতে নাকি আবারও জ্বর এসেছিল, রেনু বলল। আহিল আর রেনু জেগেছিল তোমার পাশে? কি পাগল বলো তো, আমায় ডাকবে না ওরা? আহিল ডাকতে দেয়নি। অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। তবে তার মনে হচ্ছিল এ বাড়িতে শুধু শুধু মানুষগুলোকে কষ্ট দিচ্ছে সে। আহিল বাদে সবাই সকালে নাস্তা একসাথে খেয়ে নিল। রাত জেগেছিল বলে আহিল ঘুমে রেশ কাটাতে রাখেনি। এখন খাওয়া শেষ করে আহনাফ আর আহিল চৌধুরী অফিসে গেছে। আহনাফ অবশ্য বাবার সাথে অফিসে ঘুরে দেখবে বলে গেছে। আহিল তো ঘুমে ডাইনিং রুমে বসে অর্ষা, আমেনা বেগম, তিয়াস আর রেনু টিভি দেখছিল। তিয়াস অবশ্য স্থির নয়, এদিক ওদিক এখনো ছোটাছুটি করছে। আহিল ঘুমে টলে টলে ফোন নিয়ে ডাইনিং রুমে এসে ঘুম জড়ানো কণ্ঠে অর্ষাকে বলে, লামিয়া কথা বলবে, দেখ কি বলে। অর্ষা বাদে বাকিদের একটা ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, ওরা গ্রুপের নামটাই দিয়েছে গ্যাঞ্জাম পার্টি। যেহেতু অর্ষা ফোন নেই তাই সে গ্রুপে অ্যাড নেই। অর্ষা উঠে গিয়ে ফোন হাতে নেয়। সবাই ভিডিও কলে ছিল। লামিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমার তো সর্বনাশ হয়ে গেছে বুকারানি। অর্ষা জিজ্ঞেস করলে, কি হয়েছে, তুই কাঁদিস কেন? লামিয়া টিস্যুতে নাক মুছে বলে, সর্বনাশ হলো, কাঁদবো না? দিদার বিরক্ত হয়ে বলল, বালে সর্বনাশ হয়েছে? তুই দিদারকে ধমক দিয়ে বলল, উল্টা খাইবি কইলাম। বন্ধু হয়ে বন্ধু কষ্ট না বুঝলে বকা দিস। আশিক বলল, ঠিক, একদম ঠিক। বন্ধু সুখে দুঃখে হওয়া যেমন দরকার, তেমনি বন্ধু দুঃখে সুখে হওয়া উচিত। এই যেমন আমাকে দেখলাম এ কষ্টে আমি কষ্টিত। এই ড্রামা বাদে ড্রামা দেখলে মানুষ সিরিয়াস মুহূর্তে হেসে ফেলবে। তবে বিষয়টা যখন লামিয়া সর্বনাশে, সেখানে ভুল করে হেসে ফেলা মানে দণ্ডনীয় অপরাধ। পাশ থেকে আহিল ওদেরকে বলল, এক কাজ কর, সবাই মিলে আমার বাসায় চলে আয়, তারপর শুনি কি সর্বনাশ হয়েছে। এটা ভালো কথা বলেছিস। তোর ভাই বাসায় আছে তো? খুশিতে গদগদ করে জিজ্ঞেস করলাম রেশমি। লামিয়া এবার রাম ধমক দিয়ে বলল, খবরদার মহিলা, ওনার দিকে নজর দিবি না, সর্বনাশ হয়ে যাচ্ছে বলে কি আমি তোদের বিরিয়ে দিচ্ছি ওনাকে? ইস, তুই যেভাবে বলিস মনে হচ্ছে উনি লিখিতভাবে শুধু তোরই বলল জুই। এবার আশিক ধমক দিয়ে বলল, এই যে চুমকি থুক্কু রেশমি আর জুই, বেশি না করে কুইজ কুইজ দুইজনে ফোন রাখ, রেডি হ আর আহিলে বাসায় আয়। আমিও ফোন রাখছি। সবাই মিলে মিনিট 15 মাঝে বাসায় এসে উপস্থিত হয়। আহিল তখন ডাইনিং রুমে নাস্তা করছিল। ওপাটে দিদার আর আশিকি খেতে বসে যায়। লামিয়ার নোক মুখ কুচড়ে বলে, আঙ্কেলের বাচ্চা খাদক, তোরা কি এখানে গিলতে এসেছিস? আশিক খেতে খেতে বলল, তোরা সর্বনাশী সমাধান করতে এসেছিস, তার আগে একটু খেয়ে তো দিবি। খেয়ে মরক তোরা, একটু শান্তিও পাই আমি। আমি তো এই জন্য একটা গিফট এনেছিলাম, আর তুই আমাকে এভাবে বলবি? কি গিফট? আশিক ব্যাগ থেকে বসুন্ধরা টিস্যু প্যাকেট বের করে বলে, টিস্যু এনেছি, তোর চোখের পানি নাকের পানি মুছতে কাজে দিবে। এমনিতে অবশ্যই নাক দিয়ে ইয়ে ছাড়া তো আর চোখ থেকে পানি বের হয় না, হবে কিভাবে? কাঁদিস তো, কুমিরের কান্না। তবুও নাকি ইয়ে মুছে কাজে লাগবে, নে ধর। লামিয়া নেকা সুরে বলল, মজা নিচ্ছিস তো? নে, তোদের তো সময় এখন। অর্ষা বলল, ওরা খেয়ে আসুক, তোরা আমার ঘরে আয়। ঘরে গিয়ে লামিয়া কুমিরের কান্না কিছুক্ষণ চলে। অবশেষে সকালে ঘুল বৈঠক বসে জানতে পারলো সর্বনাশটা হলো লামিয়ার বিয়ে ঠিক হয়েছে। ওর মা বাবা কিন্তু তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। লামিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। টিস্যু দিয়ে ফের নাক মুছে আহিলে বলল, আমাকে তোর বাসায় নিয়ে যায় না জান,
তাহলে এক দিলে দুই পাখি মারা যাবে, বিয়ে করতে হবে না, আবার সারাক্ষণ তোর ভাইকেও দেখতে পারবো, ভাই আর ভোগ করে আনবি। আমি তো এক পায়ে রাজি, তবু অন্য কাউকে এখন বিয়ে করব না। মেয়েকে কান্না করে বলল লামিয়া। আশিক আরেকটু টিস্যু এগিয়ে দিয়ে বলল, ওরে লামিয়া, এখন কি আর হবে কাঁদিয়া? বউ সেজে অন্যের বাড়িতে যা চলিয়া। রেশমি ছ্যাঁকা করে বলল উঠলো, তোরে না বলছি এইসব ফালতু কবিতা বানাবি না। তোর কি মুচকি ওফ থুকু। রেশমি বালের একটা নাম রাখেছে, খালি ভুলা যায়। আমার ক্ষমতা থাকলে তোর নাম একটা গরু জবাই দিয়ে নাম পাল্টে মুচকি রাখতাম, তারপর গান গাইতাম। মুচকি চলেছে, একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? কিন্তু তোর কপালই খারাপ, গরু কেনার টাকা তো আমার কাছে নেই। তুই নিজেই তো একটা করো, আল্লাহ ওয়েস্তে নিজে নিজেই জবাই দিয়ে দে। বলল জুই। জুই, তোরে না বলছি বেশি বক বক করতে। কুই কুই, তুই বাল থামবি? তোরা আমার সমস্যার সমাধান দিয়ে বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল লামিয়া। আহিল বলল, সমাধান আর কি? তুই ওই ছেলের সাথে দেখা করবি, আলাদা দেখে করে বলবি দিবি তুই এখন বিয়ে করবি না, আমি একা যাব। তা কেন, আমরা তো আছি, আমরাও যাব। দিদাদার খুশি হয়ে বলল, মামা দারুণ হইব, যা মন চাই সবাই মিল খাওয়া দাওয়া, বড় লিস্ট দিয়া ধরাইয়া বেটারে দিমু। তখন লামিয়ার কথা বিয়ে কানেক্ট না করলেও লামিয়া আমাদের মতো খাদক বন্ধুদের ভয়ে ঠিক ঠিক বিয়ে ক্যান্সেল করে দেখিস। এবার সবাই উচ্চস্বরে হাসে। অর্ষা হঠাৎ খেয়াল করে তিয়াস ঘরে নেই, তাই সে তিয়াসকে খুঁজতে হয়। এদিক ওপরে প্রথম রুমটা আফরিনের, মাঝখানে রুম আনাফে, আর শেষটাই আহিলে। সে আফরিনের রুমে বসে আড্ডা দিচ্ছিল। অর্ষা আগে আনাফের রুমে উকি দেয়, দেখতে পাই তিয়াস ডাইনিং রুমে সব পারফিউম, রসুন আরো যা যা ছিল সব নিয়ে ফ্লোরে সাজিয়ে খেলছে। এই দৃশ্য দেখে অর্ষা আঙ্কেল গুরু অবস্থা। অর্ষা দৌড়ে ঘরে যায়, সবকিছু এবার ডাইনিং টেবিলে রাখতে বলে এলেন। খেলবি তো খেলবি, ভালো কথা, তাই বলে এই রুম পাসনি? এদিক ওদিক অর্ষা এইসব নিয়ে নিচ্ছে, তার তিয়াস কান্না জোরে দেয়। অর্ষাকে আদর করে মনানোর চেষ্টা করে, কিন্তু তিয়াস তো তিয়াসই, তার কান্না থামে না। আহানা বাড়ি ফিরে আসে, তখন ওদের দুজনকে রুমে দেখে বলল, কি ব্যাপার? অর্ষা থমথম খেয়ে বলল, না মানে কিছু না, তিয়াস ভুল করে চলে এসেছে। আহনাফ কিছু বলল না। ওয়েবড্রর ও আলমারি থেকে কাপড় চোপড় বের করে গোছাচ্ছিল। তিয়াস অর্ষার কুল থেকে নেমে আরো রসুন আর পারফিউম বোতলগুলো নামিয়ে খেলা শুরু করে। অর্ষা ভীরু কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি। হঠাৎ? আমিও তো ওইখানেই থাকি। আফরিনের বিয়ের জন্য এসেছিলে? অবশ্য আরো 7 দিন বাংলাদেশে থাকার কথা ছিল, তবে অফিস জরুরি কাজ পড়ে গেছে, তাই আজই ফিরতে হবে। এখনই না, রাতের ফ্লাইটে। ও আহনাফ এবার তিয়াসকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, পারফিউম পছন্দ হয়েছে? তিয়াস ওর কথায় কান দিল না, সে তার মতো খেলছে। আহনাফ হেসে বলল, আমারও ছোট তুলতুলে একটা বাবু আছে। অশ্রা চোখ বড় বড় বলল, কি আপনি বিবাহিত? তুমি বিবাহিত মানে কি? তিয়াসকে তুমি তোমার বাবু বলো না? বলি, আমিও কেলেথিনকেও আমার বাবু বলি। তার মানে তো এই নয় যে আমি বিবাহিত। অর্ষা ভিড় করে বলল, যাই হোক বাবা, এই যাত্রায় আমরা 3 বান্ধবী অদৃশ্য ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেল। মুখে বলল ক্লেওথিনকে আমার বিড়াল। অর্ষা ভেং বেচা খেয়ে বলল, অন্য নয় নেহা, আমি আদর করে ডাকি ক্লেওথি। তার মানে তো প্রেমিকা আছে, নাম ক্রেওতি। আহনাফ শেষে কথা শুনে দরজা দাঁড়িয়ে বলল, আমেনা বেগম। আহনাফ হতাশ দৃষ্টিতে এবার তাকিয়ে মায়ের দিকে তাকায়, আরেকবার অর্ষার দিকে তাকায়। সে ভারী গলায় বলে, প্রতিটা বার ভুল সময়ে সে ভুল কথা শুনে কেন বলো তো? ভুল শুনেছি মানে? স্পষ্ট তো শুনলাম। অর্ষা, তুমি বললো আহনাফ মাত্রই না বললো ওরা আদর করে পেথিন থাকে। তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে পালকিয়ে তাকিয়ে বলে, পেথির নাম তো বিদেশি বিদেশি লাগে, তার মানে তুই একটা বিদেশি মেয়েকে ভালোবাসিস? এরপর ওর হাতে থাকা নখের আঁচড়ের দিকে ইশারা ইঙ্গিতে করে বলেন, আবার সাথে করে দেশীয় নিয়ে আসছিস? কোথায় রাখছিস বল? আহনাফ কি বলবে বুঝতে পারছে না। তার মা তো অর্ষা চেয়েও এক লাঠি সহজ সরল। মা বাবা কিভাবে এতগুলো বছর মাকে সামলিয়ে আল্লাহ মাহবুব জানে। তার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, মা তুমি অযথা কথা বারবার জানতে চায় না যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মনে কথাটা আর মুখে বলা হয়ে উঠল না। জহির চৌধুরীর ডাক
পড়ুয়া আমিনা বেগম বাধ্য হয়ে চলে গেলেন। নয়তো হাত ছাই দিয়ে তিনি ছেলেকে ধরতেন। কে এই মেয়ে সেটা তিনি জানতে ছাড়তেন। মা চলে যেতে আহনাফ রেগে মেগে বলল, সব হয়েছে তোমার জন্য। আমি কি করছি? অবাক হয়ে জানতে চাইল অর্ষা। তোমার নখের আঁচলের জন্য মা আমাকে এত সন্দেহ করছে। ইচ্ছে মতো করে বলে দেয় সে মেয়েটা অন্য কেউ নয়, বরং তুমি নিজেই। সেটাও তো বলতে পারছি না তুমি। সে তো আমার প্রেমিকা নয়, ছোট ভাইয়ের বান্ধবী বলে কথা। এসব বলা যায়? ভাবতেও তো লজ্জা লাগে। এতগুলো কথা শুনে অর্ষাকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে দেখে আহনাফ বলল, আল্লাহ ভালো জানে কার জীবনে তেজপাতা করতে তার বউ হবে। তোমাকে সবকিছু বিশ্লেষণ করে বোঝাতে বোঝাতে তার অর্ধেক জীবন পার হয়ে যাবে। যাই বউ হও না কেন, আপনার তো আর হব না। আপনি এত চিন্তা করছেন কেন? নিশ্চুপ স্বরে বলল অর্ষা। তারপর তিয়াসকে জোর জোর করে কুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আহনাফ ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত সব নারী জাতি। বিয়ে টিয়ে করার চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে এক জীবন কাটিয়ে দেওয়ার তার থেকেও ভালো।